This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good evening, TV9 Bangla আপনাদের সকলকে স্বাগত দেখছেন Big Break at 6. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সব বড় খবরে। আজ সন্ধ্যে 6টায় আমাদের ফোকাসে কোন কোন খবর আসুন এক এক করে দেখাই আপনাদের। সন্ধ্যে 6টার 4 ব্রেকিং লাইভ। যে প্রথম খবর, তিলোত্তমার মৃত্যুর সময় ঘিরে তীব্র ধোঁয়াশা। হ্যাঁ, মৃত্যুর সময় ঘিরে তীব্র ধোঁয়াশা কেন? তার কারণ পিএম রিপোর্টে মৃত্যু ভোর 3টে থেকে 6টা, কিন্তু সেই টাইম বদলে যায় শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে। সেখানে সময়ের উল্লেখ বেলা 12টা বেজে 44 মিনিট। এই খবরের দিকে নজর রাখার পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই তার তিলোত্তমা কেন্দ্রিক। সেমিনার কক্ষে তিলোত্তমার দেহের অবস্থান বদল। প্রশ্ন উঠছে তার কারণ, ক্রাইম সিনের চাদর বদল হলো। TV9-এ বিস্ফোরক বাবা মা কি বলছেন তারা অবশ্যই আপনাদেরকে ডিটেলে দেখাবো। থার্ড ব্রেকিং এর দিকে নজর রাখবো। তিলোত্তমা কাণ্ডে TV9 বাংলার হাতে সুপার এক্সক্লুসিভ অডিও। ঘটনার সকালে নির্যাতিতার মা বাবাকে তিনবার ফোন আর তিনবার ফোনে তিনটে বয়ান। কেন এই ধোঁয়াশাটা তৈরি হয়েছে? 4 ব্রেকিং এর দিকে নজর রাখবো। ফোস মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। গতকাল যে মন্তব্য করেছিলেন তিনি, সেই মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একটা কথা চালু আছে, যেখানে ধোঁয়া দেখবেন বুঝবেন সেখানে আগুন আছে। গোদা বাংলায়, যার মানে অনেক গুজবেরই কিছু তার পেছনে কিছু সত্যি থেকেও থাকতে পারে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় প্রথম থেকে আতশ কাচের তলায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের ভূমিকা। আরজি করের আন্দোলনকারী চিকিৎসক থেকে আম পাবলিক বিরোধীরা বটেই বারবার তথ্য প্রমাণ লোপাট, তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সরব হচ্ছেন। আর এই প্রতিবাদ আন্দোলনের মাঝেই TV9 বাংলার কাছে সুপার এক্সক্লুসিভ অডিও। কি আছে সেই অডিওতে? মন দিয়ে শুনুন। আরজি করে মহিলা ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনায় 20 দিন পার, তদন্ত করছে সিবিআই। তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিদিন পথে নামছেন সাধারণ মানুষ, রাজ্যের বিরোধী দলগুলি। কারণ তদন্ত নিয়ে শুরু থেকেই বিস্তর ক্ষোভ নিহতের পরিবারে। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিলোত্তমার বাবা মা, আন্দোলনকারী থেকে শুরু করে চিকিৎসক মহল। এমনকি তদন্ত নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ প্রশাসন। মামলার গুরুত্ব বুঝে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। 9 আগস্ট সেমিনার হলে ঠিক কি হয়েছিল তিলোত্তমার সঙ্গে, এই উত্তর খুঁজছেন সিবিআই এর দুদে অফিসাররা। তার মধ্যেই তিলোত্তমা কাণ্ডে মোড় ঘোরানো অডিও ক্লিপ TV9 বাংলার কাছে। 9 আগস্ট ঘটনার দিন সকালে নির্যাতিতার বাবা মাকে 3বার ফোন হাসপাতাল কর্তৃপক্ষের। তিলোত্তমার কি হয়েছে তার উত্তরে ফোনে বাবা মায়ের কাছে বারবার বয়ান বদল মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের। কখনো বলা হয় তিলোত্তমা অসুস্থ, কখনো বলা হয় এমার্জেন্সিতে। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে, কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সকাল 11টার পর তৃতীয় ফোনে আত্মহত্যার কথা জানান মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। তিলোত্তমার বাবা মাকে ওই দিন ফোন করেছিলেন আরজি কর আউটপোস্টের আইসিও।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আজিকর বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আসুন। আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। এখানেই উঠছে একগুচ্ছ প্রশ্ন। আরজিকর কাণ্ডের তদন্তে কেন অ্যাসিস্ট্যান্ট সুপারের বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ? 5 দিনেও কি বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপার কি নিজে থেকেই বয়ান বদল করছিলেন, নাকি বয়ান বদলের নেপথ্যে অন্য কেউ ছিলেন? চাপে পড়ে কি বারবার বয়ান বদল করছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে সকলের সামনে তিনি রয়েছেন, সকলের উপস্থিতিতে হাসপাতাল থেকে তিনি ফোন করছেন। তাহলে সকলের উপস্থিতিতে যদি তিনি হাসপাতাল থেকে ফোন করেন, তাহলে সেই সকলের মধ্যে অধ্যক্ষ ছিলেন, উপাধ্যক্ষ ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন, তারা কেন ফোনটা করলেন না? অধস্তন কর্মচারীর কাঁধে কেন বন্দুক রেখে এভাবে বয়ান বদল করা হলো? তবে কি আত্মহত্যার যে একটা চিত্রনাট্য তৈরি হবে, সেই কারণেই এইভাবে প্রত্যেকটা ফোন কয়েকক্ষণ বাদ দিয়ে ফোন করার নির্দেশ ছিল মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের গলায় কেন সংবেদনশীলতার অভাব? কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকেই এগিয়ে দেওয়া হলো? উঠছে প্রশ্ন। যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো, তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছে। তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে, হয়তো সুইসাইড করেছে, কিছু মারা গেছে। আমরা যখন মিনিট 10 পরে আবার বিটি রোডে গেলাম, তখন একটা কল এলো, আপনারা কি আসছেন? একটা পুরুষ কণ্ঠ, আপনারা কি আসছেন? আমি বললাম হ্যাঁ এই তো আসছি। বলে তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে চলে আসুন। এখনো পর্যন্ত আরজিকরের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি সিবিআইও। প্রশ্ন উঠেছে, সিবিআই এর তরফে এখনো পর্যন্ত তাকে কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো গুরুত্বপূর্ণ সূত্র পাবেন তদন্তকারীরা, হয়তো খুলে যাবে নৃশংস হত্যাকাণ্ডের জট। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।